তো আজকে আলোচনার বিষয় হচ্ছে একাদশ শ্রেণীর দর্শন। এর আগের ভিডিওতে আমি আলোচনা করেছি দর্শন শব্দের ব্যুৎপত্তিগত অর্থ। তোমরা যারা দেখোনি এখনো অবশ্যই দেখে নিও। আজকে দ্বিতীয় চ্যাপ্টার, ভারতীয় দর্শন সম্প্রদায়গুলির শ্রেণী বিভাগ। মাত্র 3 নম্বর রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ অন স্ক্রিন বোর্ডে। তো ভারতীয় দর্শনের যে দ্বিতীয় চ্যাপ্টার একাদশ শ্রেণী দর্শন, সেই টপিক নিয়ে আমি আলোচনা করব। তো তোমরা এই যে আলোচনার বিষয় যে আমি লিখে রেখেছি, টপিকের নাম যে ভারতীয় দর্শন সম্প্রদায়গুলির শ্রেণী বিভাগ। তো আমরা যেটা আলোচনা আজকে করব সেটা হচ্ছে যে ভারতীয় দর্শনের বিভাগটা কি অ্যাকচুয়ালি, সেই বিভাগের প্রত্যেকটা দর্শন সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা, মূলগ্রন্থ, ভাষ্যকার, ভাষ্যগ্রন্থ, প্রমাণ ইত্যাদি নিয়ে আলোচনা করব। তো 3 নম্বর পাওয়ার জন্য এই ভিডিওটা যথেষ্ট তোমাদের, এবং শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমার। তো দেখো, ভারতীয় দর্শন সম্প্রদায়ের যে উদ্ভবটা হচ্ছে সেটা কিভাবে, সেটা আগে জানা দরকার। তো এটা নিয়ে প্রায় মোটামুটি 3টা প্রচলিত মতবাদ আছে। সেই 3টা প্রচলিত মতবাদের মধ্যে যদি আমরা যাই তাহলে সেখানে দেখতে পাবো যে যারা ঈশ্বরে বিশ্বাস করে তারা হচ্ছে আস্তিক, আর যারা ঈশ্বরে বিশ্বাস করে না তারা হচ্ছে নাস্তিক। এটা কিন্তু আমাদের বাস্তব একটা দৃষ্টিভঙ্গি থেকে আমরা এটা বলে থাকি। কিন্তু ভারতীয় দর্শনের যে বিভাগ সেটা কিন্তু এই নিরিখে হয়নি যে ঈশ্বরে বিশ্বাস করা আর ঈশ্বরে না বিশ্বাস করা, এই বিষয়ের উপর ভিত্তি করে কিন্তু ভারতীয় দর্শনের বিভাগটা হয়নি। তো আমরা যদি দেখি যে পাণিনি সূত্রে বলা হয়েছিল যে অস্তি নাস্তি দৃষ্টং মতি। আমি আবারও বলছি, পাণিনি সূত্রে বলা হয়েছে অস্তি নাস্তি দৃষ্টং মতি, মানে আছে যার বুদ্ধি সেই আস্তিক, আর নাই যার বুদ্ধি সেই হচ্ছে নাস্তিক। আছে যার বুদ্ধি মানে কোন বিষয়ে বুদ্ধি আছে, অর্থাৎ পরলোক সম্পর্কে যার বুদ্ধি আছে সেইটাই হচ্ছে আস্তিক, আর যার পরলোক সম্পর্কে কোনো বুদ্ধি নাই সেইটা হচ্ছে নাস্তিক। এই অর্থ ধরে কিন্তু ভারতীয় দর্শনের বিভাগটা করা হয়নি। তাহলে কোন অর্থ ধরে করা হয়েছে? অবশ্যই সেটা আমি তোমাদের বলবো। শাস্ত্রকার মনু বলছেন নাস্তিক ও বেদ নিন্দক। শাস্ত্রকার মনু বলছেন নাস্তিক ও বেদ নিন্দক, অর্থাৎ যারা বেদের নিন্দা করে তারাই হচ্ছে নাস্তিক, আর যারা বেদের নিন্দা করে না তারা হচ্ছে আস্তিক। আর এই অর্থ ধরেই ভারতীয় দর্শনের বিভাগটা করা হয়েছে। এখন কথা হচ্ছে যে বেদে বিশ্বাসী আর বেদে অবিশ্বাসী, এই যে বিষয় ভারতীয় দর্শনে আমরা দেখব, খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে বেদ, অর্থাৎ বেদের প্রামাণ্যকে কেন্দ্র করে ভারতীয় দর্শনের বিভাগগুলো আমরা লক্ষ্য করব। এখন বিষয়টা হচ্ছে যে বেদে বিশ্বাসী আর বেদে অবিশ্বাসী। বেদে যারা বিশ্বাসী তাদেরকে বলা হচ্ছে আস্তিক বা বৈদিক, আর যারা বেদে অবিশ্বাসী তাদেরকে বলা হচ্ছে নাস্তিক বা অবৈদিক। তো এই বিষয়টি আমি সুন্দর করে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি, একদম বোর্ডে লেখার মাধ্যমে। তো তোমরা চলো বোর্ডটা দেখে নাও। তো বিষয়টা দেখে নাও যে বেদের প্রামাণ্যকে কেন্দ্র করে ভারতীয় দর্শনের বিভাগ। তাহলে ভারতীয় দর্শনের যে বিভাগটা আমরা করেছি বা পণ্ডিত মহল করেছেন, তার প্রধান বিষয় হচ্ছে বেদের প্রামাণ্যকে। তো বেদের প্রামাণ্যকে কেন্দ্র করে 2টা বিভাগ আমরা লক্ষ্য করব। এক হচ্ছে আস্তিক বা বৈদিক, আর একটা হচ্ছে নাস্তিক বা অবৈদিক। তাহলে পরীক্ষায় কিন্তু খুবই আসে যে আস্তিক কারা, নাস্তিক কারা, আস্তিক কাকে বলে, নাস্তিক কাকে বলে। তো তোমরা শুনে নাও আমার থেকে যে আস্তিক হচ্ছে তারাই, অর্থাৎ ভারতীয় দর্শনের যে সকল দর্শন সম্প্রদায় বেদের প্রামাণ্যকে স্বীকার করেন তাদেরকে বলা হয় আস্তিক। যেমন ন্যায়, বৈশেষিক, সাংখ্যযোগ, মীমাংসা, অদ্বৈত, বেদান্ত, এরা হচ্ছে আস্তিক। আর নাস্তিক হচ্ছে চার্বাকবদ্ধ জৈন। এখন এখানে আমি একটা প্রশ্ন বলবো যে এই যে দর্শন সম্প্রদায় আমরা দেখলাম, আস্তিক দর্শন সম্প্রদায়ের সংখ্যা আমরা 6 দেখলাম, তাহলে ষড়দর্শন কি?
সনাতন কি, এগুলো অবশ্যই প্রশ্ন। শুধু নম্বর পাওয়ার জন্যে আমি শর্ট ভিডিও করব, আমি এর পক্ষপাতিত্ব নয়। তোমাদেরকে বিষয়টা বুঝতে গেলে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। আমার অনুরোধ রইল, অনেক কিছু শিখতে পারবে আমার এই ভিডিও থেকে। তাহলে ষড়দর্শন, তাহলে আস্তিক দর্শনের সংখ্যা 6টা। ন্যায় বৈশেষিক, ন্যায় বৈশেষিক, সাংখ্য, যোগ, মীমাংসা, অদ্বৈত, বেদান্ত, এই 6টাকে একসঙ্গে বলা হচ্ছে ষড়দর্শন বা সরায়তন। এখন এই প্রত্যেকটা দর্শনের কিন্তু প্রতিষ্ঠাতা আছে, মূল গ্রন্থ আছে, ভাষ্যকার আছে, ভাষ্য গ্রন্থ আছে। এটা একদম প্রাইমারি লেভেলের আমি তোমাদেরকে বলতে চাইছি, একদম প্রাইমারি লেভেল, প্রাথমিক একটা ধারণা। প্রত্যেকটা দর্শন সম্প্রদায়ের আছে প্রতিষ্ঠাতা, মূল গ্রন্থ, ভাষ্যকার, ভাষ্যগ্রন্থ। এটা অবশ্যই তোমাদের জানতে হবে। তাহলে এটা গেল আস্তিক। নাস্তিক আমরা দেখব, বা অবৈদিক। নাস্তিক দর্শনের যে দর্শন সম্প্রদায়, অর্থাৎ নাস্তিক দর্শন সম্প্রদায় কাদের বলে? তাহলে ভারতীয় দর্শনে যে সকল দর্শন সম্প্রদায় বেদের প্রামাণ্যকে স্বীকার করে না, তাদেরকে বলা হচ্ছে নাস্তিক। ভারতীয় দর্শনে যে সকল দর্শন সম্প্রদায় বেদের প্রামাণ্যকে স্বীকার করে না, তারাই নাস্তিক। তাহলে নাস্তিক কারা? এখন আমরা দেখে নেব। চার্বাক, বৌদ্ধ, জৈন। চার্বাক, বৌদ্ধ এবং জৈন এরাই হচ্ছে নাস্তিক। তাহলে ওই দিকে গেল 6টা, আর এদিকে হচ্ছে 3টা, 9টা। এই 9টা দর্শন পড়তে পড়তে আমাদের অর্ধেক বয়স মোটামুটি পেরিয়ে যাবে জানতে, শুধু এই 9টা দর্শন সম্প্রদায় পড়তে। কি আছে এমন দর্শনে? তো চলো তারপরে আমরা চলে যাব বেদানুগত আছে আর বেদ স্বতন্ত্র। অর্থাৎ আস্তিক দর্শন সম্প্রদায়কে আবার দুটো ভাগে ভাগ করছে। মানে বেদটাকে যে আমরা স্বীকার করব, সে স্বীকার করার ধরনের উপর ভিত্তি করে দুটো ভাগ, একটা হচ্ছে বেদানুগত, একটা বেদ স্বতন্ত্র। তখন প্রশ্ন হচ্ছে আমার আবারও, যে বেদানুগত বলতে কি বোঝো আর বেদ স্বতন্ত্র বলতে কি বোঝো? তাহলে যে সকল দর্শন সম্প্রদায় সরাসরি বেদের উপর প্রতিষ্ঠিত, যে সকল দর্শন সম্প্রদায় সরাসরি বেদের উপর প্রতিষ্ঠিত, তারাই হচ্ছে বেদানুগত। আমি আবারও বলছি, যে সকল দর্শন সম্প্রদায় সরাসরি বেদের উপর প্রতিষ্ঠিত, তারাই হচ্ছে বেদানুগত। তাহলে বেদানুগত কারা? কিছুক্ষণ আগে আমি বলেছি, ন্যায় বৈশেষিক, সাংখ্য, যোগ, মীমাংসা এবং অদ্বৈত বেদান্ত, এরা হচ্ছে আস্তিক দর্শন সম্প্রদায়। এদের মধ্যে চারটি দর্শন সম্প্রদায় হচ্ছে আমাদের বেদ স্বতন্ত্র এবং 2টা হচ্ছে বেদানুগত। যে সকল দর্শন সম্প্রদায় সরাসরি বেদের উপর প্রতিষ্ঠিত, তারাই হচ্ছে বেদানুগত। যেমন মীমাংসা এবং বেদান্ত দর্শন, এরা হচ্ছে বেদানুগত। আর বেদ স্বতন্ত্র কারা তাহলে? ভারতীয় দর্শন সম্প্রদায় যারা সরাসরি বেদের উপর প্রতিষ্ঠিত নয়, বেদের সপক্ষে যুক্ত তুলে তাকে প্রমাণ হিসেবে প্রমাণ করেছেন, তারাই হচ্ছে বেদ স্বতন্ত্র। অর্থাৎ যে সকল দর্শন সম্প্রদায় বেদের প্রামাণ্য স্বীকার করেও বেদের উপর সাক্ষাৎভাবে প্রতিষ্ঠিত নয়, বেদের উপর সাক্ষাৎভাবে প্রতিষ্ঠিত নয়, তারাই হচ্ছে বেদ স্বতন্ত্র। যেমন ন্যায় বৈশেষিক, সাংখ্য, যোগ, ন্যায় বৈশেষিক, সাংখ্য, যোগ, ন্যায় বৈশেষিক, সাংখ্য, যোগ, এরাই হচ্ছে তোমার বেদ স্বতন্ত্র। তাহলে আমরা মোটামুটি জানলাম আস্তিক, নাস্তিক, বেদানুগত, বেদ স্বতন্ত্র কারা। এখানে হচ্ছে 4টা, বেদানুগত 4টা, ন্যায় বৈশেষিক, সাংখ্য, যোগ, মীমাংসা, সরি ভুল বললাম, বেদানুগততে 2টা, একটা হচ্ছে মীমাংসার বেদান্ত, আর বেদ স্বতন্ত্র 4টা, ন্যায় বৈশেষিক, সাংখ্য, এই গেল দিক। এবার আমি চলে যাব নাস্তিকে। নাস্তিকের 2টা ভাগ, একটা হচ্ছে চরমপন্থী নাস্তিক সম্প্রদায়, আর একটা হচ্ছে নরমপন্থী নাস্তিক সম্প্রদায়। তাহলে এখন প্রশ্ন হয় যে চরমপন্থী নাস্তিক সম্প্রদায় কাকে বলে, নরমপন্থী নাস্তিক সম্প্রদায় বলতে কি বুঝো বা কাকে বলে? তো বিষয়টা হচ্ছে যে চরমপন্থী যারা বেদের তীব্র বিরোধিতা করেছেন, যারা বেদকে তীব্রভাবে বিরোধিতা করেছেন, তারাই হচ্ছে চরমপন্থী নাস্তিক সম্প্রদায়। যেমন চার্বাক, চ দিয়ে চরমপন্থী, চ দিয়ে চার্বাক, তোমাদের স্বার্থে বললাম। নরমপন্থী জৈন এবং বৌদ্ধ, এরা হচ্ছে নরমপন্থী দর্শন সম্প্রদায়। এখন বিষয়টা হচ্ছে, আমি আস্তিক দর্শন সম্প্রদায়ের ক্ষেত্রে বলেছিলাম যে প্রতিটি দর্শন সম্প্রদায়ের আছে কি প্রতিষ্ঠাতা, মূল গ্রন্থ, ভাষ্যকার, ভাষ্যগ্রন্থ। কিন্তু
আমরা ওগুলো জানতে পারছি, কিন্তু নাস্তিকের ক্ষেত্রে আমরা সেটা পাবো না। আমরা হয়তো অনেক সময় দেখব নাস্তিক দর্শন সম্প্রদায়ের মধ্যে প্রতিষ্ঠাতার নাম নিয়ে সমস্যা রয়েছে, মূল গ্রন্থ নিয়ে সমস্যা রয়েছে, ভাষ্যকার নিয়ে সমস্যা রয়েছে। হ্যাঁ, তো এগুলো অবশ্য গভীরভাবে আলোচনার ক্ষেত্রে প্রযোজ্য। একাদশ শ্রেণী দর্শনের ক্ষেত্রে অতটা গুরুত্বপূর্ণ নয়, তাও আমি আলোচনার সুবিধার্থে তোমাদেরকে বললাম। তুমি যত বেশি জানবে, তোমরা যত বেশি জানবে না, তোমার শিক্ষককে প্রশ্ন করতে তোমার সুবিধা হবে। তোমরা চাইলে আমাকেও প্রশ্ন করবে, কমেন্ট সেকশনে কমেন্ট দিয়ে সেখানে প্রশ্ন ছুড়ে দেবে। আমি চাই যে তোমরা আমাকে প্রশ্ন ছুড়ে দাও, গাদার গাদা প্রশ্ন ছুড়ে দাও, আমি অবশ্যই সেগুলো তৎক্ষণাৎ অ্যান্সার দিয়ে দেব। তো এবার যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে আস্তিক দর্শন সম্প্রদায়ের যে আমি ন্যায়, বৈশেষিক, সাংখ্যযোগ, মীমাংসা, বেদান্ত দেখলাম, তো তাদের প্রত্যেকটা দর্শনের কি দেখব? প্রতিষ্ঠাতা, মূলগ্রন্থ, ভাষ্যকার, ভাষ্যগ্রন্থ। আমি তোমাদের সুবিধার্থে আমি একটা লিখছি, দেখে নাও। তবে এবার যেটা আলোচনা করব আমি সেটা হচ্ছে যে আমি একটু কিছুক্ষণ আগেই তোমাদের বলেছি যে প্রতিটা দর্শন সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা, মূলগ্রন্থ, ভাষ্যকার, ভাষ্যগ্রন্থ আমরা আলোচনা করে নেব, আবার জেনে নেব। এটা তোমাদেরকে জানতেই হবে। 3 নম্বর আসবে বলে 3টা প্রশ্ন মুখস্থ করব, যে পরীক্ষা হলে গিয়ে বলবো যে কোনটা পড়েছে রে, কোনটা পড়েছে রে। ফালতু একটা বিষয়। তুমি পড়ো, ভালো করে পড়াশোনা করো। সমস্যা হলে আমাকে তুমি কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করো, ডাইরেক্টলি ফোন করো, আমি তোমাদের সমস্যার সমাধান করে দেবো। 3 নম্বর এখানে রয়েছে। এই 3 নম্বরের জন্য 3টা প্রশ্ন মুখস্থ কেউ করে যাবে না। পুরো ভিডিওটা দেখো, ক্লাসটা করো, বিষয়টাকে বোঝার চেষ্টা করো। পরীক্ষা হলে গিয়ে দেখবা সব তোমার কাছে সহজ হয়ে গেছে। আর তুমি যদি মনে করো 3টা প্রশ্ন আমি পড়ে যাবো, দিয়ে চলে যাবো হলে পরীক্ষা দিতে, স্টুডেন্ট হতে পারবে না। ভালো স্টুডেন্ট তুমি কখনোই হতে পারবে না। বিষয়টাকে তোমাকে বুঝতে হবে, আর তার জন্য এই ভিডিওটা তোমাকে দেখতে হবে। তো চলো। তো ন্যায় দর্শন হচ্ছে একটা আস্তিক দর্শন সম্প্রদায়। এই আস্তিক দর্শন সম্প্রদায়ের আমরা কি দেখব? প্রতিষ্ঠাতা, মূলগ্রন্থ, ভাষ্যকার, ভাষ্যগ্রন্থ। ন্যায় দর্শন যদি পড়তে শুরু করো, মোটামুটি পড়তে 6 মাস লেগে যাবে, তাও পড়ে শেষ করতে পারবে না। তো আমরা কি জানবো? শুধু ন্যায়ের জাস্ট সামান্য একটা অংশ, কি প্রতিষ্ঠাতা, মূলগ্রন্থ, ভাষ্যকার, ভাষ্যগ্রন্থ। গ্রন্থটা নিয়ে আলোচনা করলে মনে হয় 10টা ভিডিও হবে আমার। তো যাই হোক, আমরা মূল বিষয়ে ফিরে আসছি, যে প্রতিষ্ঠাতা কে তাহলে ন্যায় দর্শনের? মূল গ্রন্থের বা নাম কি? ভাষ্যকারী বা কে? ভাষ্যকারী বা কেন প্রয়োজন হলো? ভাষ্যগ্রন্থই বা কেন আবির্ভূত হলো? এছাড়াও রয়েছে আরও টিকা, বৃত্তি, মাঠুর বৃত্তি ইত্যাদি ইত্যাদি। তো আমাদের অত কিছু জানার প্রয়োজন নাই। তো প্রতিষ্ঠাতা হচ্ছে মহর্ষি গৌতম। ন্যায় দর্শনের প্রতিষ্ঠাতার নাম হচ্ছে মহর্ষি গৌতম। আর এই মহর্ষি গৌতম 528টা সূত্রের সাহায্য, 528টা সূত্র নিয়ে একটা গ্রন্থ লিখেছেন, যে গ্রন্থের নাম হচ্ছে ন্যায়সূত্র। এই মহর্ষি গৌতমের রচিত মূল গ্রন্থেরই নাম হচ্ছে ন্যায়সূত্র। আর ন্যায়সূত্রের উপর দাঁড়িয়ে আছে আমাদের ন্যায় দর্শন। তাহলে কি হলো? ন্যায় দর্শনের প্রতিষ্ঠাতার নাম হচ্ছে মহর্ষি গৌতম, মূল গ্রন্থের নাম হচ্ছে ন্যায়সূত্র। 528টি সূত্র রয়েছে এখানে। যাক, আমরা সূত্র গ্রন্থে আমি আর যাবো না, কারণ ওটার উপরে যদি তোমাদের ইচ্ছা থাকে আমাকে কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করে দিও, আমি ন্যায়সূত্রের উপর তোমাদের আবার ভিডিও আপলোড করে দেবো। ভাষ্যকার, হঠাৎ করে ভাষ্যকারের কি প্রয়োজন হলো, আমি এখানে বিষয়টা ক্লিয়ার করে দিই তোমাদেরকে। একটা সময় ছিল যে ন্যায় দর্শন যখন চর্চা করছে বা দর্শন যখন চর্চা করছে, তো শিক্ষার্থীদের মধ্যে দর্শন চর্চা প্রবণতা কমতে লাগলো। কারণটা কি? ন্যায় দর্শন যে পড়ে ন্যায় দর্শনের যে অর্থটাকে অনুধাবন করবে, সেটা কমতে লাগলো দিনের পর দিন। তো মহর্ষি গৌতমের যে সমস্ত শিষ্য বা শিষ্য ছিলেন, তাদের মধ্যে একটা ভাবনা চিন্তার উদয় হলো, কি? যে সূত্র গ্রন্থটাকে আমরা ট্রান্সলেট করে দেবো কি ভাষাতে। যেমনটা আমরা ইংরেজি, তোমরা দেখেছো যে ছোটোবেলায় যখন আমরা ইংরেজি পড়তাম 5-6-এ, তো ওই ইংরেজির পাশাপাশি একটা উচ্চারণ লেখা থাকতো যাতে পড়তে আমাদের সুবিধা হয়। ঠিক একই রকমভাবে ন্যায়সূত্র, এই ন্যায়সূত্রের গ্রন্থের শুধু সূত্রাকারে রচিত। তো এবার সূত্র গ্রন্থ পড়ে তার অর্থ অনুধাবন করা যথেষ্ট কঠিন শিক্ষার্থীদের কাছে। খুব কম আছে যারা সেটার অর্থ অনুধাবন করতে পারবে। তো তার জন্য কি হলো? ভাষ্যকারের আবির্ভাব হলো। সেই ভাষ্যকারকে, ন্যায় দর্শনের প্রধান ভাষ্যকারের নামই হচ্ছে বাৎসায়ন ভাষ্য। বাৎসায়ন, মহর্ষি বাৎসায়ন। এই বাৎসায়ন ন্যায়সূত্রের উপর প্রথম ভাষ্যগ্রন্থ রচনা করেছেন।
তথ্য অনুযায়ী, যার নাম হচ্ছে ন্যায় ভাষ্য বা বাদশাহীন ভাষ্য। তাহলে বোঝাতে পেরেছি আশা করি। ন্যায় দর্শনের মূল গ্রন্থের নাম, ন্যায় দর্শনের ভাষ্যকারকে, ভাষ্যগ্রন্থ কি, আর প্রতিষ্ঠাতা কি। একই রকমভাবে আমরা চলে যাব কোথায়? ন্যায় হয়েছে বৈশেষিক দর্শনে চলে যাব। আমি আর লিখছি না বিষয়টা, আমি তোমাদেরকে মুখেই বলছি, তোমরা একটু শুনে নাও, তাহলে তোমাদের মনে থেকে যাবে, বা বারবার ভিডিওটা শুনতে থাকবে, দেখতে থাকবে, আশা করি মুখস্থ হয়ে যাবে তোমাদের। তো একই রকমভাবে প্রশ্ন আমরা করব কি? বৈশেষিক দর্শন। বৈশেষিক দর্শনের প্রতিষ্ঠাতা, মূল গ্রন্থ, ভাষ্যকার আর ভাষ্যগ্রন্থ আমরা দেখে নিব। তবে ভিডিওটা কিন্তু কেউ ক্রপ করবে না, নাহলে কিন্তু বুঝতে পারবে না, আমি বারবার বলছি তোমাদের। তো বৈশেষিক দর্শন আমরা চলে যাব। বৈশেষিক দর্শনের প্রতিষ্ঠাতার নাম কি? মহর্ষি কণাদ। মহর্ষি কণাদ হচ্ছে বৈশেষিক দর্শনের প্রতিষ্ঠাতা, তার নাম মহর্ষি কণাদ। বৈশেষিক সূত্র হচ্ছে মূল গ্রন্থ, বা কণাদ সূত্র হচ্ছে মূল গ্রন্থ কার? বৈশেষিক দর্শনের। ভাষ্যকরের নাম হচ্ছে আচার্য প্রশস্তপাদ। ভাষ্যগ্রন্থের নাম পদার্থ ধর্ম সংগ্রহ। আমি আবারও বলছি, বৈশেষিক দর্শনের প্রতিষ্ঠাতার নাম হচ্ছে মহর্ষি কণাদ। মূল গ্রন্থের নাম হচ্ছে কণাদ সূত্র বা বৈশেষিক সূত্র। ভাষ্যকরের নাম হচ্ছে আচার্য প্রশস্তপাদ। ভাষ্যগ্রন্থের নাম হচ্ছে পদার্থ ধর্ম সংগ্রহ। তাহলে বৈশেষিক দর্শন কমপ্লিট। এবার আমরা চলে যাব কোথায়? ন্যায় হলো, বৈশেষিক হলো, সাংখ্যতে চলে যাব। তাহলে সাংখ্য দর্শনের প্রতিষ্ঠাতা মূল গ্রন্থ, ভাষ্যকার, ভাষ্যগ্রন্থ আমরা একই রকমভাবে জেনে নেব। একই রকম প্রশ্ন, আমি বারবার বলছি, ন্যায় দর্শনের ক্ষেত্রে যে 4টা প্রশ্ন আমি করেছি, বৈশেষিক দর্শনের ক্ষেত্রে 4টা প্রশ্ন করব, ন্যায় বৈশেষিক সাংখ্য যোগ দর্শনের ক্ষেত্রে আমরা 4টা প্রশ্ন করব। কীরকম? আমি যোগ দর্শন নিয়ে এবার আলোচনা করব, সাংখ্য দর্শন নিয়ে আলোচনা করব। এখন ন্যায় বৈশেষিক সাংখ্যতে আমি আসব। তো সাংখ্য দর্শনের প্রতিষ্ঠাতার নাম কে? মহর্ষি কপিল মুনি। মহর্ষি কপিল মুনি হচ্ছে সাংখ্য দর্শনের প্রতিষ্ঠাতা। মূল গ্রন্থের নাম কি? সাংখ্যসূত্র। ভাষ্যকরের নাম হচ্ছে বেদব্যাস। ভুল বললাম। ভাষ্যগ্রন্থের নাম হচ্ছে সাংখ্যকারিকা। এবং এখানে একটা গল্প আছে, আমি তোমাদেরকে শোনাবো অবশ্যই। সাংখ্যকারিকা হচ্ছে ভাষ্যগ্রন্থের নাম, আর এটা লিখছে কে? ভাষ্যকারকে? ঈশ্বর কৃষ্ণ। 71টা কারিকা রয়েছে এইটাতে, সাংখ্যকারিকাতে। তো বিষয়টা আমি তোমাদেরকে বোঝাবো, একটু বোর্ডের দিকে ধ্যান দিবা। তো চলো শুরু করি। তখন এই বিষয়টা শুরু করে দেখা তো করিনি। আচ্ছা, গুড, অসুবিধা নেই। তখন বিষয়টা দেখো, তোমরা বোর্ডে অনেক দেখতে পাচ্ছ যে সাংখ্য দর্শন। এই সাংখ্য দর্শনের আমি প্রতিষ্ঠাতা নিয়ে 2-4 কথা তোমাদেরকে বলতে চাই। এটা খুব জানা দরকার তোমাদের। সব থেকে প্রাচীন দর্শন যদি বলা হয়, সেটা হচ্ছে সাংখ্য দর্শন। এখন এই সাংখ্য দর্শনের প্রতিষ্ঠাতার নাম হচ্ছে মহর্ষি কপিল বা কপিল মুনি। এই কপিল মুনির শিষ্য ছিল কি? আসুরি। যতদূর তথ্য আমরা পাই, আসুরির শিষ্য হচ্ছে পঞ্চশীক, আর পঞ্চশীষের যদি আমরা পরে আসি, তাহলে ঈশ্বর কৃষ্ণকে পাবো। তাহলে আমরা যদি ভালো করে লক্ষ্য করি, কটা মোটামুটি 1, 2, 3, 3 জনের পরে ঈশ্বর কৃষ্ণ আসছে। অর্থাৎ ভাষ্যগ্রন্থ আমরা পাচ্ছি ঈশ্বর কৃষ্ণের কাছ থেকে, কিন্তু তার আগে আমরা পাচ্ছি না। কারণ ভাষ্য গ্রন্থগুলো যদিও বা ছিল, সেগুলো আমাদের হাতে নাই, তথ্য নাই আমাদের কাছে, যে যার উপর ভিত্তি করে আমরা বলবো। এই যে সাংখ্য দর্শনে কপিল মুনি কি লিখছে? সাংখ্যসূত্র লিখছে। এছাড়াও সাংখ্যসূত্র তো তিনি লিখছেন, এছাড়াও তিনি কি আর একটা গ্রন্থ লিখছেন, সেটা হচ্ছে সাংখ্য প্রবচন। সাংখ্য প্রবচন নামেও তিনি আর একটা গ্রন্থ লিখছেন। তবে সাংখ্য দর্শনের মূল গ্রন্থের নামই হচ্ছে সাংখ্যসূত্র। সাংখ্য প্রবচন সূত্রটাও কিন্তু মহর্ষি কপিলের লেখা তথ্য অনুসারে। তারপরে হচ্ছে আসুরি যে কি গ্রন্থ লিখেছে, সেই তথ্য আমরা এখন পর্যন্ত পাইনি। পঞ্চশীক ষষ্ঠীতন্ত্র বলে একটা গ্রন্থ লিখছেন, সেটা পঞ্চশীক ষষ্ঠীতন্ত্র যে গ্রন্থ, সেই গ্রন্থ কিন্তু আমরা পাইনি এখনো। তো কি পাচ্ছি? মহর্ষি কপিলের উপর রচিত যে সূত্র গ্রন্থ, আমরা এই ভাষ্যগ্রন্থ যেটা পাচ্ছি, সেটা হচ্ছে ঈশ্বর কৃষ্ণের কি? সাংখ্যকারিকা। সেই জন্য আমি কিছুক্ষণ আগেই বলেছি তোমাদেরকে যে মহর্ষি কপিল মুনি সাংখ্য দর্শনের প্রতিষ্ঠাতা। মূল গ্রন্থ সাংখ্যসূত্র। সাংখ্যসূত্র হচ্ছে মূল গ্রন্থ। ভাষ্যকার ঈশ্বর কৃষ্ণ এবং ভাষ্যগ্রন্থের নাম হচ্ছে
সাংখ্য কারিকা, 71টা কারিকা রয়েছে আমাদের সাংখ্য কারিকাতে। এছাড়াও আমরা যদি বলি যে একাধিক ভাষ্যকার রয়েছেন, কি রকম? গৌড়পাদের সাংখ্য কারিকা ভাষ্য রয়েছে, কি বাচস্পতি মিত্রের সাংখ্য তত্ত্ব কৌমুদী, আর বিজ্ঞান ভিক্ষুর রয়েছে সাংখ্য প্রবচন ভাষ্য এবং সাংখ্যসার, আর অনিরুদ্ধের রয়েছে সাংখ্য প্রবচন সূত্রবৃত্তি। এই হচ্ছে গিয়ে সাংখ্য দর্শনের উপর রচিত, মানে ভাষ্য গ্রন্থেরও ওপর আবার ভাষ্য রচিত হয়। এখন আমরা চলে যাব যোগ দর্শনে। তো একই রকম ভাবে যোগ দর্শনের প্রতিষ্ঠাতা মূল গ্রন্থ, ভাষ্যকার, ভাষ্যগ্রন্থ আমরা দেখে নিব, তাই তো। তো সাংখ্য দর্শনের আমরা দেখেছি, এখন যোগ চলে যাব। সাংখ্য কিন্তু নিরীশ্বর, এরা ঈশ্বর স্বীকার করে না। সাংখ্য দর্শন ঈশ্বর স্বীকার করে না, কিন্তু যোগ দর্শন আমরা আসবো যখন, যোগ দর্শনে কিন্তু ঈশ্বর স্বীকার করা হয়। একই রকমভাবে যোগ দর্শনের ক্ষেত্রে আমরা বলবো প্রতিষ্ঠাতা মূল গ্রন্থ, ভাষ্যকার, ভাষ্যগ্রন্থ কি? তাহলে প্রতিষ্ঠাতার নাম কি? সাংখ্য দর্শন তো হচ্ছে, যোগ দর্শনের প্রতিষ্ঠাতার নাম হচ্ছে মহর্ষি পতঞ্জলি। মহর্ষি পতঞ্জলি হচ্ছে যোগ দর্শনের প্রতিষ্ঠাতার নাম। তাহলে মূল গ্রন্থের নাম কি? যোগসূত্র। সাংখ্য দর্শনের মূল গ্রন্থের নাম যোগসূত্র। যোগসূত্র কে লিখছেন? মহর্ষি পতঞ্জলি, যোগ দর্শনের প্রতিষ্ঠাতা। এই যোগ দর্শনের প্রতিষ্ঠাতা যে মহর্ষি পতঞ্জলি, এবং পতঞ্জলি যে যোগসূত্র লিখছে, সেই যোগসূত্রের উপর ভাষ্যগ্রন্থ রচিত হচ্ছে। কে লিখছে? বেদব্যাস, ব্যাসদেব। ইনি হচ্ছেন ভাষ্যকার। তার নাম অনুসারে হচ্ছে বেদভাষ্য বা ব্যাসভাষ্য। ব্যাসভাষ্য হচ্ছে আমাদের যোগ দর্শনের ভাষ্যগ্রন্থের নাম। তারপর আমরা একই রকমভাবে চলে যাব ন্যায়, বৈশেষিক, সাংখ্য, যোগ হলো। এবারে মীমাংসাতে আমরা চলে যাব। মীমাংসা দর্শনের একই রকমভাবে প্রতিষ্ঠাতা মূল গ্রন্থ, ভাষ্যকার এবং ভাষ্যগ্রন্থের নাম। তো মীমাংসা দর্শনের প্রতিষ্ঠাতার নাম হচ্ছে মহর্ষি জৈমিনী। মহর্ষি জৈমিনী হচ্ছেন মীমাংসা দর্শনের প্রতিষ্ঠাতা। মূল গ্রন্থের নাম জৈমিনী সূত্র, ভাষ্যকারের নাম হচ্ছে সবর স্বামী, ভাষ্যগ্রন্থের নাম হচ্ছে সবর ভাষ্য। আবারও আমি বলছি, মীমাংসা দর্শনের প্রতিষ্ঠাতার নাম হচ্ছে মহর্ষি জৈমিনী, মূল গ্রন্থ জৈমিনী সূত্র। এই জৈমিনী সূত্রের উপর ভাষ্যগ্রন্থ রচিত হচ্ছে সবর ভাষ্য, যিনি লিখছেন সবর স্বামী। মানে সবর স্বামী যে গ্রন্থ লিখছে, ভাষ্যগ্রন্থ রচনা করছেন, তার নাম অনুসারে হচ্ছে সবর ভাষ্য। তাহলে মীমাংসা হয়ে গেল। এবার আমরা চলে যাব কোথায়? বেদান্ত দর্শনে। তো বেদান্ত দর্শন কিন্তু একই রকমভাবে আমরা বলবো যে প্রতিষ্ঠাতা মূল গ্রন্থ, ভাষ্যকার, ভাষ্যগ্রন্থ। এক্ষেত্রে বলে রাখি তোমাদেরকে আমি, যে বেদান্ত দর্শনের যে ভাষ্যকার, সে ভাষ্যকার একাধিক রয়েছে। তার মধ্যে দুটো আমরা আলোচনা করব, বেশি আলোচনা করব না। তো বেদান্ত দর্শনের প্রতিষ্ঠাতার নাম হচ্ছে, বিষয়টা হচ্ছে বেদান্ত দর্শনের প্রতিষ্ঠাতার নাম হচ্ছে মহর্ষি বাদরায়ণ। মহর্ষি বাদরায়ণ, যিনি কৃষ্ণ দ্বৈপায়ন নামে পরিচিত। আবার তাহলে মহর্ষি বাদরায়ণ বা মহর্ষি কৃষ্ণ দ্বৈপায়ন আমরা বলছি। এখন এই যে বেদান্ত দর্শনের প্রতিষ্ঠাতা মহর্ষি বাদরায়ণ ব্রহ্মসূত্র লিখছেন। এই ব্রহ্মসূত্র হচ্ছে বেদান্ত দর্শনের মূল গ্রন্থের নাম। এই ব্রহ্মসূত্র গ্রন্থের রচয়িতার নাম কি তাহলে? মহর্ষি বাদরায়ণ। এখন এই ব্রহ্মসূত্রের উপর রচিত হচ্ছে একাধিক ভাষ্য, একাধিক ভাষ্যকার রয়েছে। আমি তোমাদের সামনে দুইটা ভাষ্যকারের নাম বলবো। একটা হচ্ছে অদ্বৈত বেদান্ত দর্শন, যে ভাষ্যকারের নাম হচ্ছে আমরা আচার্য শঙ্করকে বলবো। আর বিশিষ্টাদ্বৈত বেদান্ত দর্শন আচার্য রামানুজ। এখন এরা কি গ্রন্থ লিখছে? ভাষ্যগ্রন্থ লিখছে আচার্য শঙ্কর, লিখছে শারীরিক ভাষ্য। শারীরিক ভাষ্য লিখছে ব্রহ্মসূত্রের উপর, লিখছেন শারীরিক ভাষ্য। আর কি? আচার্য রামানুজ লিখছে শ্রীভাষ্য। অর্থাৎ ব্রহ্মসূত্রের উপর যে একাধিক ভাষ্যগ্রন্থ রচিত হচ্ছে, একাধিক ভাষ্যকার রয়েছে। একাধিক ভাষ্যকারের মধ্যে এই দুটো ভাষ্যকার অন্যতম। একটা হচ্ছে আচার্য শঙ্কর, অপরটি হচ্ছে আচার্য রামানুজ। আচার্য রামানুজ লিখছে
শ্রীভাষ্য, আর সায়রিক ভাষ্য লিখছে আচার্য শঙ্কর। তাহলে এই হচ্ছে ভারতীয় দর্শনের যে বিভাগ সমূহের সংক্ষিপ্ত বিবরণ আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। যদি ভালোভাবে বিস্তারিত আলোচনা করতে হয় তাহলে এই ভারতীয় দর্শনের শ্রেণীবিভাগের উপরে কম করে হলে প্রায় 10টা ভিডিও আমাকে তৈরি করতে হবে। যদি তোমাদের আগ্রহ থাকে সিলেবাসের বাইরেও এবং জ্ঞান ভাণ্ডার বৃদ্ধি করার জন্য, তো তোমরা অবশ্যই আমাকে জানাতে পারো। তো তোমরা আশা করি অনেকেই উপকৃত হবে আমার এই ভিডিওটা দেখে। তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, পাশে যে বেল আইকন আছে সেটাকে প্রেস করে নাও। আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তোমরা তৎক্ষণাৎ তার নোটিফিকেশানটা পেয়ে যাবে। তো সকলকে আরও একবার ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটা দেখার জন্যে। বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। ভালো থাকিও, সুস্থ থাকিও। দেখা হচ্ছে আবার পরের একটা এপিসোড নিয়ে।